হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে ভর্তি আবেদন করার সময়। অনেকে বলছে আমার ভর্তি ফর্ম পূরণ করার সময় সমস্যা হয়েছে বা ভুল করে আমি বিভিন্ন তথ্য দিয়েছি, এখন আমি এটা কিভাবে ভর্তি বাতিল করতে পারি বা আমার এই ফর্মটা আমি কিভাবে বাতিল করতে পারি। অনেকে বলছে আমার মাইগ্রেশনের সমস্যা দেখা দিয়েছে, আমি মাইগ্রেশন অন করব না অফ রাখবো, এই বিষয়ে আমি কিছু সিদ্ধান্ত নিতে পারছি না, আমাকে একটু হেল্প করে। আবার অনেকে বলছে আমি ভর্তি বাতিলের সমস্যার সম্মুখীন হচ্ছি, সো আমাকে এই সমস্যার সমাধানটা দেন প্লিজ। আবার অনেকেই বলছে আমি তো প্রথম মেধা তালিকায় চান্স পাইনি, তার মানে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবো কি না জানি না, তাহলে আমি রিলিজ স্লিপে কীভাবে আবেদন করব, রিলিজ স্লিপে আবেদন করার একটা বেস্ট উপায় আমাকে বলে দেন। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছ, আমি তো আশা করি এই সমস্যার সমাধানগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সর্বোচ্চ পর্যায়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিও দেখে তুমি উপকৃত হতে পারবে। সো তোমার ফ্রেন্ডরা যারা রয়েছে, যারা এখনও জানে না এই সমস্যাগুলো পড়লে কিভাবে সমাধান করতে হবে, তাদের তোমরা অবশ্যই ইনভাইট করো এবং ভিডিওটি শেয়ার মেনশন করে দাও, তারাও যেন উপকৃত হতে পারে এই ভিডিওটি দেখে, তারাও যেন তোমাদের মতো অনার্সে সম্পূর্ণভাবে ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারে ডিয়ার স্টুডেন্ট। তাহলে চলো আমরা ভিডিওটি একটু শুরু করি। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ আমি প্রথমে লিখেছি মাইগ্রেশন কি। মাইগ্রেশন আমরা অনেকেই জানি যে মাইগ্রেশন আসলে কি, তারপরে অনেকের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে মাইগ্রেশন আসলে কি। সো মাইগ্রেশনটা হচ্ছে, মাইগ্রেশন মানে তুমি যেই বিষয়ে কলেজে চান্স পেয়েছো বা কলেজে চান্স হয়েছে সেই কলেজের একটা পছন্দক্রমে মেরিট লিস্ট তৈরি করে। এই মেরিট লিস্টটা প্রথম মেরিট লিস্ট হতে পারে, দ্বিতীয় মেরিট লিস্ট হতে পারে, অথবা তৃতীয় মেরিট লিস্ট হতে পারে। এটা হচ্ছে চাহিদা অনুযায়ী, ঠিক আছে। সো প্রথম মেরিট লিস্টে যেহেতু অনেকের রেজাল্ট দিয়ে দিয়েছে, তার মানে অনেকে চান্স পেয়েছে, অনেকের পছন্দের কলেজে চান্স পেয়েছে, আবার অনেকের পছন্দের কলেজে চান্স পায় নাই, আবার অনেকেই পছন্দের সাবজেক্টটি চান্স হয়েছে, আবার অনেকের অপছন্দের সাবজেক্টটিও চান্স হয়েছে। সো এখন তুমি কি করবে, আসলে তোমার কি করা উচিত? তুমি ওই কলেজেই থাকবে, নাকি সাবজেক্টটা পরিবর্তন করবে, নাকি ওই কলেজে ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, বিষয়টা এখন তোমাদের আমি ক্লিয়ার করে দিই। সো মাইগ্রেশনটা হচ্ছে এমন একটি জিনিস, তুমি যদি অন করতে চাও তাহলে তুমি কী কী সুযোগ সুবিধা পাচ্ছ, আর অফ করলে তুমি কী কী সুযোগ সুবিধা হারাচ্ছ, এইটা নিয়ে তোমাদের একটু কথা বলি। ধরো তুমি যে কলেজে চান্স পেয়েছো কিন্তু তোমার পছন্দের সাবজেক্টটি হয়নি, তাহলে তুমি কি করবে? তাহলে বলবো তুমি মাইগ্রেশন অন করো, কিন্তু শর্ত এখানে রয়েছে। তোমার কি মেরিট লিস্টে তুমি যে সাবজেক্ট চয়েস দিয়েছিলে সেখানকার সাবজেক্ট চয়েসের ভিতর তোমার ওইভাবে সাবজেক্ট এসেছিল কিনা সেটা আমি তোমাদের একটু দেখাই দিই। উদাহরণ হিসেবে আমি এখানে একটু লিখেছি, সেটি হচ্ছে, দেখো ডিয়ার স্টুডেন্ট, তুমি যখন কলেজে আবেদন করেছিলে একটা সাবজেক্ট চয়েস লিস্ট তুমি কিন্তু তৈরি করেছিলে, ঠিক আছে। সো আমি এখানে সিম্পল হিসেবে দেখিয়েছি পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্ভিদ বিজ্ঞান। সো তুমি এইভাবে একটি সাবজেক্ট লিস্ট তৈরি করেছিলে এবং তোমার সাবজেক্ট লিস্টের প্রথমে ছিল পদার্থবিজ্ঞান, অর্থাৎ তুমি রাজশাহী কলেজে পড়তে চাচ্ছিলে পদার্থবিজ্ঞান নিয়ে, কিন্তু তোমার রাজশাহী কলেজে চলে আসছে, ঠিক আছে, কিন্তু সাবজেক্টটা পদার্থবিজ্ঞান আসেনি, এসেছে কি হিসাব বিজ্ঞান। তাহলে তুমি কি হিসাব বিজ্ঞান নিয়ে পড়বে, না হিসাব বিজ্ঞানটা চেঞ্জ করবে? সো চেঞ্জ যারা করবে তারা হচ্ছে ভর্তি ফর্মে কিন্তু ইয়েস অপশন বাটন রয়েছে, ইয়েস অথবা নো বাটনে তোমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। এখন তুমি যদি বিষয়টি পরিবর্তন করতে চাও তাহলে তোমার ইয়েস বাটন ক্লিক করতে হবে, আর তুমি যদি সাবজেক্টটি পরিবর্তন না করতে চাও তাহলে তোমার নো বাটনটি ক্লিক করতে হবে। এখন বিষয়টি হচ্ছে আমি সাবজেক্টটি পরিবর্তন করতে চাচ্ছি, অর্থাৎ মাইগ্রেশন অন করতে চাচ্ছি। তাহলে মাইগ্রেশন অন করলে আমি কি পদার্থবিজ্ঞান বা রসায়ন পাওয়ার মতো সম্ভাবনা থাকবে কি না? দেখো, তুমি যদি তোমার প্রথমে সাবজেক্ট চয়েস পদার্থবিজ্ঞান বা রসায়ন থাকে এবং তৃতীয় পর্যায়ে অর্থাৎ তুমি হিসাব বিজ্ঞান পেয়েছো, তাহলে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমার কিন্তু উপরের দিকে যাবে, তৃতীয় নাম্বার থেকে দ্বিতীয় নাম্বার অথবা প্রথম নাম্বারে কিন্তু তোমার সুযোগ থাকবে। কখন? যদি সিট খালি থাকে। আবারও বলছি, মাইগ্রেশন অন করলে সাবজেক্ট পরিবর্তন হওয়ার চান্স থাকবে 50-50, চান্স হতেও পারে নাও হতে পারে। যদি হয় তাহলে উপর দিকে যাবে, কখনো নিচের দিকে আসবে না। তার মানে তোমার ভয় নেই নিচের দিকে আসার, তোমার ভয় হচ্ছে উপরের দিকে যাবে কিনা। যদি সিট ফাঁকা হয় তাহলে উপরের দিকে যাবে, হ্যাঁ। আর যদি কারো ধরো 2 নাম্বারে এসেছে, ঠিক আছে, কারো 2 নাম্বারে সে পেয়েছে, তাহলে তার অপশন থাকবে মাইগ্রেশন করার জন্য একটি মাত্র অপশন থাকবে, সেটা হচ্ছে 1 নাম্বারে যাওয়ার। কিন্তু কারো যদি 1 নাম্বারের সুযোগ হয়েছে, ঠিক আছে, কারো যদি 1 নাম্বারের সুযোগ হয় তাহলে কি সে নিচের দিকে আসবে? না, যার 1 নাম্বারে সুযোগ হয়েছে পদার্থবিজ্ঞান নিয়েই সে কিন্তু আর নিচের দিকে আসতে পারবে না, কারণ তুমি প্রথম লিস্টেই তোমার পছন্দের সাবজেক্টটি কিন্তু রেখেছিলে। সো বিষয়টা এমন। সো তুমি যদি তৃতীয় নাম্বারে থাকো অথবা চতুর্থ নাম্বার বা পঞ্চম নাম্বারে তোমার সাবজেক্ট সিলেক্ট করা হয়েছে, কিন্তু তুমি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ না, তোমার উপরের 4টা যে কোনো একটি সাবজেক্টে তুমি পড়াশোনা করতে চাচ্ছ বা পদার্থবিজ্ঞান নিয়েই পড়াশোনা করতে চাচ্ছ, তাহলে তুমি মাইগ্রেশন অন করবে। সো বিষয়গুলো আমি পরিষ্কার করে দিলাম যে মাইগ্রেশন অন করলে তোমার যদি
তৃতীয় চতুর্থ যে কোনো একটা সাবজেক্টের চান্স হয়, তাহলে তোমার উপরের সাবজেক্টগুলো পরিবর্তন হওয়ার চান্স থাকবে 50-50। যদি সিট ফাঁকা থাকে তাহলে তুমি সুযোগটা পাবে, আর যদি সিট ফাঁকা না থাকে তাহলে তুমি সুযোগটা পাচ্ছ না, তখন তোমার কি করতে হবে, ওই হিসাব বিজ্ঞান নিয়েই কী করতে হবে, হিসাব বিজ্ঞান নিয়ে তোমার কী করতে হবে, পড়তে হবে। ঠিক আছে, তোমার যদি না হয় তাহলে তোমার হিসাব বিজ্ঞানটা নিয়েই পড়াশোনা করতে হবে ওই কলেজে। ঠিক আছে, এই সুযোগটা তোমার কী করতে হবে, কাজে লাগাতে হবে। সো বিষয় ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি ধরো রাজশাহী কলেজে হিসাব বিজ্ঞান নিয়ে চান্স পেয়েছো, মাইগ্রেশন অন করেছিলে কিন্তু সুযোগ হয়নি তোমার সাবজেক্টে পরিবর্তন করার জন্য, তাহলে তোমার ওই হিসাব বিজ্ঞান নিয়ে রাজশাহী কলেজে পড়াশোনা চালিয়ে যেতে হবে আগামী 4 বছরের জন্য। ঠিক আছে, আর যারা মাইগ্রেশন অন করতে চায়, ঠিক আছে, তারা তো এইটা হয়ে গেল। এখন অনেকেই ভালো কলেজে চান্স হয়েছে, ভালো সাবজেক্ট চান্স হয়নি, সেই জন্য সে কি ভর্তি ফর্মটা পূরণ করবে? তুমি ভর্তি ফর্মটা না পূরণ করলে তোমার দ্বিতীয় মেরিট লিস্টে আবার নাম চলে আসবে। এক্ষেত্রে তুমি যদি ভর্তি ফর্মটা পূরণ না করো, অর্থাৎ তোমার কলেজ চয়েস হয়েছে কিন্তু সাবজেক্ট চয়েস হয়নি, এই জন্য তুমি ভর্তি ফর্মটা পূরণ করছো না, তাহলে তোমার কিন্তু দেখা যাবে দ্বিতীয় মেরিট লিস্টে তোমার নামটা আবার চলে আসবে। যেহেতু তুমি ফর্ম পূরণ করোনি, তাহলে এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে দ্বিতীয় মেরিট লিস্টে আসবে। আবার অনেক সময় নাও আসতে পারে, কারণ তুমি যেহেতু ওই কলেজে কিন্তু সুযোগটা নাওনি, এই জন্য তোমার ওই কলেজে আর নাও সুযোগ দিতে পারে, কারণ তোমার থেকে হয়তো হায়ার লেভেলে জিপিএ মার্কস এবং বয়স কম, ঠিক আছে, এবং নম্বর প্রাপ্ত হয়েছিল যারা, তারা কিন্তু এই সুযোগটা নিতে পারে, এই জন্য তোমার সুযোগটা নাও হতে পারে। আর যারা সুযোগ হয়নি, অর্থাৎ প্রথম মেধা তালিকায় আসেনি, দ্বিতীয় মেধা তালিকায় আসেনি, তাহলে তারা কী করবে, রিলিজ স্লিপ নিতে হবে। তখন তাদের আরেকটি অপশন থাকবে রিলিজ স্লিপ। রিলিজ স্লিপটা হচ্ছে তোমাকে 5টি কলেজ তারা দিবে, এই 5টি কলেজের ভিতর তোমাকে যে কোনো কলেজ সিলেক্ট করতে হবে, এবং 5টি কলেজের জন্য তুমি বিভিন্ন সাবজেক্ট দিতে পারো, অথবা একটি সাবজেক্টেও কিন্তু চুজ করে দিতে পারো যে তুমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। সেটা আমি পরবর্তীতে তোমাকে বলে দিচ্ছি। এখন ভর্তি ফর্মে সমস্যা, অর্থাৎ ভর্তি ফর্ম পূরণ করতে গিয়ে অনেকে সমস্যা বলছে যে আমার এই সমস্যাটা হয়েছে, আমি কি করব? ঠিক আছে, তাহলে তোমার কী ধরনের সমস্যা হচ্ছে এটা আগে বিচার করো, যে আমার এই ধরনের সমস্যা হয়েছে, আমি এখন কি করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো অনেকে বলছে আমার পিতা মাতার বা জন্ম তারিখ, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি ভুল হয়েছে। এই যে ভুল হয়েছে, এই ভুলগুলো হইলে আমি কিভাবে সমাধান করতে পারি? ঠিক আছে, তাহলে তোমার যদি এগুলো ভুল হয়ে থাকে, তাহলে তোমার সমাধান করার জন্য সুযোগ থাকবে কলেজ কর্তৃপক্ষ, অর্থাৎ তুমি যে কলেজের সুযোগ পেয়েছো বা চান্স পেয়েছো, সেই কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছে অথবা যিনি টিচার রয়েছে, তাদের সাথে কথা বলে তোমাকে কী করতে হবে, এগুলো সংশোধন করে নিতে হবে। অর্থাৎ তুমি যখন আবেদন করেছো, আবেদন করার পর তুমি সাবমিট করেছো, সো সাবমিট করলে আর কিন্তু ভুল সংশোধন করার উপায় নেই। কিন্তু আরেকটি উপায় রয়েছে, সেটি হচ্ছে তোমার কলেজে গিয়ে বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাকে কি করতে হবে, তাদের সাথে কথা বলে এইটা সুযোগ নিতে পারো যে আমি পরিবর্তন করে নিতে পারবো। ঠিক আছে, তুমি বলবা যে স্যার আমার হচ্ছে বিভিন্ন তথ্য দিয়েছিলাম, সেই তথ্যগুলো একটু ভুল হয়েছে, একটু কারেকশন করার প্রয়োজন রয়েছে। তাহলে তারা কি করবে, তাদের ওয়েবসাইটে গিয়ে তারা সংশোধন করে দেবে, কারণ এটা কলেজের হাতেই রয়েছে। এটা একটা ধরনের সমস্যা। আরেকটা রয়েছে যাদের বিষয় বা পছন্দের তালিকায় ভুলও রয়েছে, অর্থাৎ ভুলক্রমে যে বিষয়টা দিয়েছিল সেটা না দিয়ে অন্য একটি দিয়েছে, তাহলে সেটা মেরিট লিস্ট প্রকাশের আগে থাকলে আপনি, অর্থাৎ তুমি নিজেই সংশোধন করে নিতে পারবে। ঠিক আছে, কিন্তু মেরিট লিস্ট হয়ে গেছে তাহলে তুমি কিন্তু পারবে না। দ্বিতীয় নাম্বার, কখন সংশোধন করা যায়? যদি সাবমিট করার পর ফাইনাল ফি পরিশোধ না করো। ঠিক আছে, ধরো তুমি একটি ফর্ম পূরণ করতেছিলে, অর্থাৎ ভর্তি ফর্মটি তুমি পূরণ করছো, কিন্তু ভুল হয়ে গেছে, কিন্তু তুমি কিন্তু টাকা পরিশোধ করোনি, তাহলে তুমি কিন্তু সেটা নিজে নিজে আবেদনটি বাতিল করে আবার পুনরায় সেই আবেদনটি তুমি নতুন করে লিখতে পারবে, অর্থাৎ আবেদন করতে পারবে। আবারও বলছি, তুমি যখন আবেদন করবে, আবেদন করার সময় যদি কোনো কারণে ভুল হয়ে যায়, কিন্তু তুমি টাকা পরিশোধ করোনি এবং সাবমিট করোনি, তাহলে তুমি কিন্তু সেই আবেদনটি আবার নিজেই বাতিল করে আবার পুনরায় নতুন করে আবেদন করতে পারবে। কিভাবে সংশোধন করবে, ধাপে ধাপে বিষয়টা বলি। ফর্ম সাবমিট না করলে ফর্ম বাতিল করে আবার নতুন করে সাবমিট করা যাবে। ফর্ম সাবমিট ও ফি পরিশোধ করলে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করবে। কিন্তু তুমি ফর্ম পূরণ করেছো, সাবমিট করেছো এবং সেটাও পরিশোধও করে দিয়েছো টাকা, কিন্তু তোমার ফর্মে ভুল তথ্য দেওয়া রয়েছে, তখন কিভাবে সংশোধন করবে? তখন বললাম তোমাকে ওই কলেজে যেতে হবে, তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজের স্যারদের সাথে কথা বলে বলবে যে আমার তথ্য দেওয়া রয়েছে, কিন্তু সেই তথ্যগুলোর ভিতর কিছুটা ভুল রয়েছে, এই ভুল সংশোধন করা যায় কিভাবে আমাকে বলেন। তখন তারা ওয়েবসাইটে ঢুকে, তাদের ওয়েবসাইটে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানে ঢুকে তোমার ভুলগুলো সংশোধন করে দিবে ডিয়ার স্টুডেন্ট। এইভাবেই কিন্তু তুমি ভুলটা তোমার সংশোধন করতে পারবে। এছাড়া যারা বিভিন্ন ধরনের সমস্যা পড়বে, তাদের কিন্তু আর কোনো সংশোধন করার উপায় থাকবে না। এই জন্য বলবো, ফর্মটি পূরণ করার আগে ভেবে চিন্তে
সকল বন্ধুবান্ধব, পিতা মাতা, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে সঠিকভাবে ফর্মটি পূরণ করার চেষ্টা করবে, যাতে করে কোনো ধরনের ভুল না হয়। আর ভুল হলে বললাম যে একটা উপায় রয়েছে, এই উপায়গুলো আমি তোমাদের জানিয়ে দিলাম, এর চেয়ে আর কোনো উপায় নেই তুমি ফর্ম পূরণ করার পরে সংশোধন করা, ঠিক আছে। এরপর আমাদের প্রশ্ন কী ছিল সেটা আমরা যদি একটু এক নজর দেখে নেই। মাইগ্রেশন হয়ে গেছে, এবার ভর্তি বাতিলে যাদের সমস্যা। সো ভর্তি বাতিলের কী কী সমস্যা রয়েছে আমি একটু দেখিয়ে দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবে। সো অনেকে ভর্তি বাতিল করতে চাচ্ছে, এই ভর্তি বাতিল করতে গেলে তোমার কী কী সমস্যা হতে পারে। অনেকে বলছে 3রা জুলাই বাতিল করতে হবে নাকি ভর্তি হতে হবে। নোটিশে বলা ছিল যে 3 তারিখের ভিতর তোমার ভর্তিটি বাতিল করতে হবে, কিন্তু ভর্তি হতে হবে ওই 3 তারিখের ভিতর এমন কোনো কিছু বলা নেই। ওইটা বলা ছিল 15 তারিখের ভিতর তোমাকে ভর্তি হতে হবে, অর্থাৎ তুমি 3 তারিখের ভিতর তোমার ভর্তিটি বাতিল করবে। কোন ভর্তিটি বাতিল করবে? যারা 23-24 ব্যাচে অনার্সের ডিগ্রিতে বা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি রয়েছে তাদের ভর্তিটি বাতিল করে নিতে হবে, তাছাড়া কিন্তু তারা ভর্তি হতে পারবে না। এই জন্য তারা 3রা জুলাই দিয়ে রাখছে। এখন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা ভর্তি রয়েছে তারা কি ভর্তি বাতিল করবে? না করলেও চলবে, কারণ ওইটা ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে কানেক্ট না। আবার বলছে কাগজপত্র আমার কাছে আছে, তাহলে কি আপনাকে আবেদন করতে হবে? দেখো, ভর্তি বাতিল করা হয় কাগজপত্র উত্তোলন করার জন্য। প্রত্যেকটা টিচার জানে যে তুমি ভর্তি বাতিল করবে কাগজপত্র নেওয়ার জন্য, এই জন্য তারা কী করে আগে থেকে কাগজপত্র তোমাকে দিয়ে দেয়, যাতে করে তোমার ভর্তিটা সম্পূর্ণ হয়, কোনো ধরনের ঝামেলা না হয়। কিন্তু তোমাকে আবেদন করতে হবে কি না? অবশ্যই আবেদন করতে হবে, কারণ ওইটা ওয়েবসাইটে অনেক সময় টিচাররা আবেদন করে দেয় না, শুধুমাত্র কাগজপাতি দিয়ে দেয়। কিন্তু তুমি যদি আবেদন করো তাহলে তুমি তোমার দিক থেকে সিকিউর থাকবে। প্রাইভেটে ভর্তি হতে চাই তাহলে কি ভর্তি বাতিল করতে হবে? এই ক্ষেত্রে আমি বলবো প্রাইভেটে যারা ভর্তি হতে চাই, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা নেই, তারা কিন্তু ভর্তি বাতিল না করলেও চলবে, কারণ তুমি প্রাইভেট ইউনিভার্সিটির আন্ডার থেকে ওইটা করবে। আর এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, এই দুটা ইউনিভার্সিটি কিন্তু আলাদা আলাদা সেকশন, সো তাদের সাথে এটার কানেক্ট হবে না। একটি প্রশ্ন হচ্ছে, অনেকে বলছে আমি ভর্তি বাতিলের সকল কার্যক্রম প্রক্রিয়া শেষ করেছি, কিন্তু আমার প্রিন্ট আর ডাউনলোড অপশন আসে না, এক্ষেত্রে কী হবে? সো যাদের প্রিন্ট এবং ডাউনলোড সমস্যা আর অপশন আসে নাই তাদের এটা কোনো সমস্যা নাই, এটা হচ্ছে সার্ভারজনিত কারণে সমস্যা হতে পারে। সো যেহেতু তোমার সকল কাজ শেষ হয়ে গেছে, ওইটা প্রিন্ট করতেও পারো, নাও করতে পারো, অর্থাৎ ডাউনলোড এটা অপশন চাই যখন তুমি কাগজপত্র উত্তোলন করতে যাবে ওই কলেজে আর কি, প্রমাণ হিসেবে চাই। যেহেতু তোমার কাছে আগে থেকেই প্রমাণ রয়েছে, তুমি এগুলো ভর্তি বাতিল করেছো, তখন তোমার কাছে এগুলো লাগবে না, তোমাকে কাগজপত্র তারা দিয়ে দিবে। তুমি বুঝিয়ে বললেই তারা কিন্তু তোমার কাগজপত্র দিয়ে দেবে। সো ভর্তি বাতিল করতে 200 টাকা লাগে, কীভাবে ভর্তি বাতিল করতে হয় এই উপায় নিয়ে সেরা একটি ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো ভর্তি বাতিল নিয়ে আশা করি কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। এইবার চলো, যারা রিলিজ স্লিপে আবেদন করতে চাচ্ছে তারা কিভাবে রিলিজ স্লিপে আবেদন করতে পারে। প্রথম মেধা তালিকায় যাদের নাম আসে নাই, দ্বিতীয় মেধা তালিকায় তাদের কিছু জনের নাম আসতেও পারে, আবার অনেকের নাম নাও আসতে পারে, কারণ তোমাদের চয়েস লিস্টে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। কারণ অনেকেই করেছো তোমার জিপিএ কম, নাম্বার কম, আবার তোমার বয়স বেশি হওয়ার কারণে তুমি বিভিন্ন কারণে এমনভাবে চয়েস করেছো যেখানে তোমার ভর্তি হওয়ার যোগ্যতা নেই, তারপরে তুমি করেছিলে। সো এই জন্য তোমার চান্স হয়নি, আবার অনেকের চান্স হয়েছে কিন্তু বিষয়টা অর্থাৎ সাবজেক্টটি তুমি পাওনি, এই কারণে তোমার অনেকের নাম আসে না। কিন্তু যাদের মেধা তালিকায় নাম আসবে না তারা কী করবে? রিলিজ স্লিপের আবেদন করবে। রিলিজ স্লিপে আবেদনটা হচ্ছে 5টি কলেজ তোমাকে দেওয়া হবে, এই 5টি কলেজের ভিতর তুমি যে কোনো 5টি কলেজ সিলেক্ট করতে পারবে এবং এই 5টি কলেজের যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে। সো এই ক্ষেত্রে তুমি 5টি সাবজেক্টও দিতে পারো, আবার একটি সাবজেক্টও দিতে পারো ডিয়ার স্টুডেন্ট। সো কীভাবে করবে? তুমি যদি বিভাগীয় কলেজে পড়াশোনার জন্য ইচ্ছা থাকে বা বিভাগীয় কলেজে পড়তে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ভালো সাবজেক্ট এবং নর্মাল কলেজ সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি যে কলেজে পড়াশোনা করতে চাচ্ছ সেই কলেজটার ভালো সাবজেক্ট যদি পেতে চাও তাহলে তোমার নর্মাল কলেজ সিলেক্ট করতে হবে, আর ভালো কলেজ তুমি যদি পড়তে চাও তাহলে তোমার নর্মাল সাবজেক্ট সিলেক্ট করতে হবে, এমন একটি বিষয়। সো বিষয়টা হচ্ছে তোমার অবশ্যই জিপিএ, মার্কস, বয়স, পরীক্ষার নম্বর ইকুয়াল, এগুলো মিলেই তোমার কিন্তু চান্স হবে। সো তোমার যদি মার্কস, জিপিএ এবং বয়স সবগুলোই পারফেক্ট থাকে তাহলে তুমি বিভাগীয় কলেজের একটি সাবজেক্ট দিতে পারো, তবে একটা নর্মাল দিলে ভালো হয়, কারণ ভালো ভালো সাবজেক্টগুলো আগেই কিন্তু চান্স হয়ে গেছে, ফাঁকা থাকার সম্ভাবনা খুবই কম থাকবে। কিন্তু তোমার যদি স্বপ্ন থাকে বিভাগীয় একটি কলেজে পড়াশোনা করার, তাহলে তুমি এভাবে একটা কলেজ লিস্ট করবে এবং দেখবে যে ওই কলেজের কতটা সিট ফাঁকা রয়েছে, ওই সিট ফাঁকা অনুযায়ী তুমি কিন্তু আবেদন করবে। যদি একটা সিট ফাঁকা থাকে আর তুমি যদি আবেদন করে দাও তাহলে দেখবে যে তোমার নাম আসার সম্ভাবনা কমে যাবে, কারণ তোমার থেকে আরও ভালো ভালো স্টুডেন্ট যারা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারে। সো
বি কেয়ারফুল থাকবা যে যেন যেই কলেজে আবেদন করবে সেই কলেজে আবেদনের জন্য সিট সংখ্যাটা বেশি থাকে, ঠিক আছে। তুমি যদি জেলা পর্যায়ে কোনো একটা কলেজে পড়তে চাও তাহলে তোমার জিপিএ, মার্কস, বয়স এবং নম্বর এবং খালি সিটের বেশি থাকতে হবে। জেলা পর্যায়ে তুমি যে কোনো একটি কলেজে ভর্তি হতে পারো এবং ভালো একটা সাবজেক্ট নিতে গেলেও তোমাকে একটু ভালো জিপিএ থাকতে হবে। ধরো তোমার জিপিএ কম রয়েছে, তাহলে বলবো তুমি উপজেলা একটি কলেজে ভর্তি হও, ঠিক আছে। উপজেলা একটি কলেজে ভর্তি হও ভালো সাবজেক্ট নিয়ে, এবং পরবর্তীতে তুমি কি করবা, ট্রান্সফার নিয়ে তোমার পছন্দের কলেজে তুমি কিন্তু যেতে পারবে। এটি আরেকটা উপায় রয়েছে, ঠিক আছে। এই জন্য বলবো যাদের চান্স হয়নি রিলিজ স্লিপে তোমরা কি করবা, 3টা উপজেলা পর্যায়ের কলেজের নাম দেবা, আর 2টা জেলা পর্যায়ের কলেজের নাম দেবা। যদি জেলা পর্যায়ে হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয়ে যায় উপজেলা পর্যায়ে যেন যে কোনো একটা কলেজে হয়ে যায় তোমার পছন্দের সাবজেক্টটি নিয়ে, এবং পরবর্তী তুমি ট্রান্সফার নিয়ে তোমার পছন্দের কলেজে আসতে পারবে। তবে কিছু কিছু কলেজ রয়েছে যেই কলেজে তুমি আসতে পারবে না, আর ট্রান্সফার নিতে গেলে কিছু শর্ত রয়েছে। সো ট্রান্সফার কীভাবে নিতে হয় এটা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেই ভিডিওটাও দেখে নিবে, তাহলেই বুঝতে পারবে। সো তোমাদের পরামর্শ থাকবে যদি তোমার কলেজে চান্স না হয় অবশ্যই উপজেলা পর্যায়ে কলেজগুলো সিলেক্ট করো, ভালো সাবজেক্ট নিয়ে সেই কলেজে ভর্তি হও, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে তুমি সেকেন্ড ইয়ারে চান্স নিতে পারবে। অর্থাৎ ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হলে 45 দিন সময় থাকে, ওই 45 দিন সময়ের ভিতর ট্রান্সফার নিয়ে তুমি যে কোনো ভালো একটি কলেজে পড়াশোনা করার সুযোগ পাচ্ছ 3 বছরের জন্য। সো ডিয়ার স্টুডেন্ট, এইভাবে তোমরা কিন্তু কলেজ সিলেক্ট করতে পারো, এবং দেখো কোন কলেজে সিট সংখ্যা ফাঁকা থাকবে বেশি সেই কলেজে আবেদন করবে, এবং তোমার ওই কলেজে পড়ার যোগ্যতা আছে কিনা, এবং ওই সাবজেক্টে পেতে গেলে তোমার ওই কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে সেগুলো আছে কিনা যাচাই বাছাই করে তুমি তোমার রিলিজ স্লিপের জন্য 5টি কলেজ সিলেক্ট করবে, এবং 5টি সাবজেক্ট সিলেক্ট করতে পারো, অথবা একটি সাবজেক্ট রাখতে পারো যাতে করে তোমার অন্য সাবজেক্ট না আসার সম্ভাবনাটুকু বেশি থাকে, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা তোমাদের সমস্যার সমাধানগুলো পেয়ে গেছো। তারপর যদি কোনো ধরনের সমস্যা হয় কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে করে পরবর্তীতে তোমাদের সমস্যার সমাধানগুলো নিয়ে আরও ভিডিও দিতে পারি। আর যদি মনে হয় যে না তোমরা তোমাদের সমস্যার সমাধান পেয়ে গেছো তাহলে তো ধন্যবাদ, তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটি আশা করি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে করে তারাও উপকৃত হতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।